হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের জন্য কনস্টিটিউশনের একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেগুলো আমাদের বিভিন্ন যে সরকারি চাকরির পরীক্ষা, যেমন ডাব্লিউবিপি, কেপি, আরআরবি, পিএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। চলো আর দেরি নয়, শুরু করা যাক। সংবিধান বা কনস্টিটিউশন থেকে কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, যেগুলো প্রত্যেক পরীক্ষার জন্য ভীষণ কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে? কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? প্রত্যেকেই আমরা জানি, একটা দেশের সংবিধান হচ্ছে সেই দেশের সবচেয়ে সবচেয়ে হাইয়েস্ট ল হিসেবে বলা হয়। তো ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এবং লিখিত সংবিধান, যেটা গৃহীত হয়েছিল গণপরিষদের দ্বারা 1949 সালের 26শে নভেম্বর। যেই দিনটাকে আমরা পালন করে থাকি কি হিসেবে? এই দিনটাকে আমরা পালন করে থাকি সংবিধান দিবস হিসেবে। এটাকে আমরা বলি কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এদিন কি হয়েছিল? গণপরিষদের যে ৩৮৯ জন সদস্য ছিল, যদিও পরবর্তীকালে এটা কমে গেছিল ভারত ভাগের জন্য। তো যে গণপরিষদ ছিল বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, তার যে সদস্যরা, তারা এটা তৈরি করেছিল এবং স্বাক্ষর করার মাধ্যমে গণপরিষদ এই দিন সংবিধানটাকে গ্রহণ করেছিল বা অ্যাডপ্ট করেছিল। সেই কারণে এই দিনটাকে সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। কবে ভারতের সংবিধান কার্যকরী হয়? প্রত্যেকেই জানি যে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল অপশন ডি, 1950 সালের 26শে জানুয়ারি। যেই দিনটাকে আমরা পালন করে থাকি প্রজাতন্ত্র দিবস বা যেটাকে আমরা বলি রিপাবলিক ডে হিসেবে আমরা এটাকে পালন করে থাকি। এবার এতদিন থাকতে থাকতে হঠাৎ 26শে জানুয়ারি দিনটাকে কেন প্রজাতন্ত্র দিবস বা সংবিধান কার্যকরী করা হয়? তার একটা বিশেষ কারণ ছিল যে 1930 বা 1929 খ্রিস্টাব্দ, ঠিক আছে, 1929 খ্রিস্টাব্দের যে লাহোর অধিবেশন হয়েছিল, লাহোর সেশন হয়েছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 1930 সাল থেকে প্রতি বছর 26শে জানুয়ারি দিনটাকে তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে। কারণ 1929-এর লাহোর সেশনে এটাই ডিসাইডেড হয় যে কোনো স্বায়ত্তশাসন নয়, আমাদের চাই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ। তো সেই অনুযায়ী 1930 সালের 26শে জানুয়ারি প্রথম রাভি নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং এরপর প্রতি বছর 26শে জানুয়ারি দিনটাকে কিন্তু আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছি। সেই কারণে 26শে জানুয়ারি দিনটাই কিন্তু সংবিধান কার্যকরী করা হয়। এবার এক্ষেত্রে অনেকের মনে হবে যে স্যার 15ই আগস্ট তাহলে ভারতকে কেন স্বাধীনতা দেওয়া হয়েছিল বা এর গুরুত্বটা কি? এর গুরুত্বটা হচ্ছে এই দিন 1945 এর 15ই আগস্ট এই দিন কি করেছিল, জাপান কি করেছিল, স্যারেন্ডার করেছিল ব্রিটেনের কাছে। জাপান এই দিন কিন্তু আত্মসমর্পণ করেছিল, কারণ এর আগে হিরোশিমা নাগাসাকি হয়ে গেছিল। তো আত্মসমর্পণ করেছিল, সেই কারণে এই দিনটাকে তারা জাপানের উপর ভিক্টরি স্মরণীয় করার জন্য ভারতকে এই দিন স্বাধীনতা দিয়েছিল। তো সেই কারণে 15ই আগস্ট কিন্তু ভারতকে স্বাধীনতা দেওয়া হয়। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ইজি টু সাকসেস থেকে তোমরা পাচ্ছ লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং, সঙ্গে অনলাইন মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। সমস্ত ফেসিলিটি তোমরা অনলি মান্থলি ফিজের ভিত্তিতে পাচ্ছ, কোনো অ্যাডমিশন ফিজ নেই। আমাদের যে মান্থলি ফিজ যেগুলো রয়েছে বা কোর্সগুলো রয়েছে, 6 মান্থের কোর্স থাকে, মিনিমাম 6 মান্থের কোর্স থাকে, তবে এক্সাম ওরিয়েন্টেড সেগুলো 3 মাসেরও কিন্তু ব্যাচ হয়ে থাকে। তো সেক্ষেত্রে একটু স্পিডে আমাদের সবকিছু করানো হয়, কিন্তু 6 মান্থের আমাদের ব্যাচ থাকে। কিছু কিছু ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ হয়, 1 বছর 2 বছরেরও কিন্তু হয়ে থাকে। এর জন্য তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, গুগল মিটের লাইভ ক্লাস হবে, প্লাস প্রত্যেকটা ক্লাসে তোমরা রেকর্ডিং পেয়ে যাবে এবং অনলাইন মক টেস্ট পাবে, যেগুলো পড়ানো হবে তার বিষয় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক তোমরা পেয়ে যাবে মক টেস্ট দিতে, এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ টাইপ করা এবং মার্ক করা, ইম্পর্টেন্ট মার্ক করা তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে এর মধ্যে। এবং কোর্স শেষ হওয়ার পরেও 1 বছর কিন্তু তোমরা এগুলো অ্যাভেলেবেল করতে পারবে, অ্যাভেলেবেল তোমাদের জন্য থাকবে। গুগল ক্লাসরুমের রেজিস্ট্রেশন এবং গুগল ক্লাসরুমের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে, সেখানে তোমরা ক্লাস এন্ড হওয়ার পরেও ব্যাচ 1 বছর পর্যন্ত তোমরা এই ফেসিলিটি গুলো ব্যবহার করতে পারবে। এছাড়া তোমরা যদি প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল চাও, সেগুলোও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7029458534 যোগাযোগ করে নাও। ডাব্লিউবিপি, কেপি, রেলওয়েজ, পিএসসি, এসএসসি, আপার প্রাইমারি, প্রাইমারি টেটের জন্য তোমরা এই ধরনের ব্যাচ পাবে, এবং বিশেষভাবে এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের হিস্ট্রি সাবজেক্টের জন্য কিন্তু তোমরা এই ফেসিলিটিটাও পাবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক।
কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বা আর্কিটেকচার বলা হয়? প্রত্যেকেই জানি ভারতের সবথেকে ফেমাস ব্যক্তিত্ব, সবচেয়ে শিক্ষিত ব্যক্তিত্ব ডক্টর আর আম্বেদকর স্যার, যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে থাকি। এবার এক্ষেত্রে অনেকের একটা মিসকনসেপশন রয়েছে যে আম্বেদকর স্যার সংবিধান রচনা করেছে। এটা কিন্তু ভুল কথা। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা আম্বেদকরকে বলি এই কারণে নয় যে তিনি সংবিধান রচনা করেছেন বা তিনি যে সংবিধান রচনা করেছেন তার যেটা মনে হয়েছে তিনি দিয়েছেন সেরকম কিন্তু ব্যাপার না। তাহলে আম্বেদকর স্যার কে ছিলেন? আম্বেদকর স্যার ছিলেন যে সংবিধান রচনার জন্য নিযুক্ত করা হয়েছিল কি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেই গণপরিষদের মধ্যে অনেকগুলো কমিটি ছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি সেটা ছিল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। ঠিক আছে, যে ড্রাফটিং কমিটি ছিল সেই ড্রাফটিং কমিটির কাজ ছিল যে বিভিন্ন যে মানে যে বিভিন্ন যে কথাগুলো বলা আছে যে কোন জায়গা থেকে কিনে সুপারিশ, ঠিক আছে, তো সেই ড্রাফটিং কমিটির মধ্যে এই সুপারিশগুলো নেওয়া হতো, তার মধ্যে থেকে সিলেক্ট করে কোনটা বেটার হবে সেটা নিয়ে আসা হতো সামনে বা রেকটিফাই করা হতো, তারপরে সেটা ভোটের মাধ্যমে সবার সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হতো এটা হবে কি হবে না। সেই গণপরিষদের যে ড্রাফটিং কমিটি তার চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর স্যার। তিনি কিন্তু এটা নয়, এটা ভারতের মিসকনসেপশন যে আম্বেদকর স্যার কনস্টিটিউশন বানিয়েছিলেন, তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, সেই কারণে তার গুরুত্ব সবচেয়ে বেশি ছিল। ওকে, পরবর্তী প্রশ্নে আসা যাক। ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয়েছিল কবে? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা জানলাম যেটা আমাদের সংবিধান রচনা করা হয়েছিল, এটা কিন্তু 1946 এ গঠন করা হয়েছিল ভারতে যখন এসেছিল ক্যাবিনেট মিশন। প্রত্যেকেই আমরা জানি ব্রিটেনে যখন নির্বাচনের পরে যখন লেবার পার্টি ক্ষমতায় আসে, কনজারভেটিভ পার্টি চলে যাওয়ার পরে যখন লেবার পার্টি ক্ষমতায় আসে, তখন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে যদি তারা ভোটে জিততে পারে তাহলে ভারতকে তারা স্বাধীন করবে। তো সেই কারণে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তারা ক্যাবিনেট মিশন ভারতে পাঠিয়েছিল। যে ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী 1946 সালে প্রথমে গঠিত হয়েছিল গণপরিষদ এবং তার সাথে সাথে ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, মানে ইন্টারিম গভর্নমেন্ট। ঠিক আছে, অর্থাৎ সংবিধান তো গঠন করা হবে যেই অনুযায়ী কাজ করার জন্য, কিন্তু কাজ করার জন্য একটা গভর্নমেন্টের দরকার, তো সেই গভর্নমেন্টটাও কিন্তু গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সঙ্গে তৈরি করা হয়েছিল ক্যাবিনেট মিশনের দ্বারা। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আমি এক্ষুনি আলোচনা করলাম খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর স্যার। তো তিনি গণপরিষদের যে বিভিন্ন কমিটি ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল ড্রাফটিং কমিটি। সেই ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন 7 জন। সেই 7 জনের মধ্যে যে সভাপতি বা চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর স্যার, সেই জন্য তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় এই কারণে কারণ তার সিদ্ধান্ত মানে তিনি ইম্পর্টেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? 1946 সালে গণপরিষদের সভায় কে সভাপতিত্ব করেছিল? যারা পড়েছো ইনফরমেশনটা জানো। প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল সেই 8 ডিসেম্বর 1946 প্রথম অধিবেশনে সভাপতি কে হবে সেটা কিন্তু ডিসাইডেড হয়নি। সেই কারণে কি হয়, সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ মানে সবচেয়ে যে সিনিয়র ব্যক্তি রয়েছেন, ঠিক আছে, সেই সিনিয়র ব্যক্তি হিসাবে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, যে তিনি ওই দিনটার জন্য সভাপতি থাকবেন। এবার অস্থায়ী সভাপতি হিসেবে অ্যাপয়েন্ট করেছিল। এবার অনেক ক্ষেত্রে প্রশ্ন আছে যে সচ্চিদানন্দ সিনহাকে যে অ্যাপয়েন্ট করা হবে কাউকে তো প্রস্তাব করতে হবে, সেইটা কিন্তু প্রশ্ন আছে। তো প্রস্তাব কে করেছিলেন? প্রস্তাব মনে রাখবে আচার্য জে.বি. কৃপলানি। ঠিক আছে, প্রত্যেকেই জানো আচার্য জে.বি. কৃপলানি বা কৃপালিনী, যা উচ্চারণ তোমরা করো কোনো অসুবিধা নেই। আচার্য জে.বি. কৃপলানি তিনি কে ছিলেন? তিনি স্বাধীনতার সময় সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। স্বাধীনতার সময় আইএনসির প্রেসিডেন্ট ছিলেন আচার্য জে.বি. কৃপলানি। তো তার সুপারিশ বা তিনি সুপারিশ করেছিলেন যে তাকে করা হোক, কারণ সিনিয়র ব্যক্তি, সেই হিসাবে কিন্তু তাকে করা হয়েছিল। কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে 10 ডিসেম্বর স্থায়ী সভাপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল। তাহলে স্থায়ী সভাপতি বলে রাজেন্দ্র প্রসাদ বা সভাপতি বললেও রাজেন্দ্র প্রসাদ, কিন্তু যদি অস্থায়ী বলে তখন কিন্তু ডক্টর সচ্চিদানন্দ সিনহা সিনিয়র মোস্ট হওয়ার জন্য করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? এটা অনেকের মনে হতে পারে 1947, কিন্তু অপশন 1947 নেই, সুবিধে হয়ে গেছে। মনে রাখবে এটা হবে 1950। কেন?
কারণ একটা প্রজাতান্ত্রিক বা রিপাবলিক যদি কোনো রাজ্য বা কোনো দেশকে হতে হয়, তাহলে কি হতে হবে? সেই দেশের অবশ্যই একটা কনস্টিটিউশন বা সংবিধান থাকতে হবে। কোনো দেশের যদি সংবিধান বা কনস্টিটিউশন না থাকে, সেই দেশকে কিন্তু আমরা প্রজাতান্ত্রিক বা রিপাবলিক বলতে পারবো না। কারণ রিপাবলিক কথাটার অর্থই হলো জনগণের দ্বারা বা বিভিন্ন দিক থেকে যেভাবেই খুশি আমরা আমাদের শাসন করার জন্য শাসককে নিযুক্ত করব। ঠিক আছে? মানে শাসককে নিযুক্ত করা হবে। এবার শাসককে কে নিযুক্ত করা হবে বা কি পদ্ধতিতে নিযুক্ত করা হবে, সেটা একমাত্র কনস্টিটিউশনের মাধ্যমেই, কনস্টিটিউশন এটা বলবে কিভাবে নিযুক্ত করা যেতে পারে। তার মানে যদি কোনো দেশকে রিপাবলিক করতে হয়, তার অবশ্যই কনস্টিটিউশন থাকতে হবে। আর আমাদের কনস্টিটিউশন কবে কার্যকরী হয়? 1950 সালের 26 জানুয়ারি। সেই কারণে আমরা বলবো 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটা ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছিল। আশা করি বোঝা গেল। নেক্সট প্রশ্ন, ভারতের গণপরিষদ তৈরি হতে কতদিন সময় লেগেছিল? প্রত্যেকেই জানি গণপরিষদ তৈরি হতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 বছর, মানে 2 বছর 11 মাস 18 দিন। টোটাল দিন ছিল 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি দেখি এটা হচ্ছে 3 বছর প্রায় সময় লেগেছিল। তো 3 বছরে গণপরিষদ তৈরি করতে, মানে সংবিধান তৈরি হয়েছিল, এবং প্রায় তৎকালীন মুদ্রাতে 64 লক্ষ টাকা খরচ হয়েছিল। আর আজকের দিনে বুঝতেই পারছো কত খরচ হবে, মানে কোটির ওপরেও মানে কম হবে না। কারণ একটা ব্রিজ তৈরি করতেই কোটি কোটি টাকা খরচ, সেখানে সংবিধানের মতো এত লং টার্মের একটা কিছু, বুঝতেই পারছো ব্যাপার, এক্সট্রা কিছু আলোচনা করছি না। পরবর্তী প্রশ্ন কি বলেছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বে নয়, নিউ দিল্লি। নিউ দিল্লির কনস্টিটিউশন হলে, নতুন দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম যে অধিবেশন সেটা কিন্তু হয়েছিল। প্রত্যেকেই আমরা জানি নিউ দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার রয়েছে? দেখো, কনস্টিটিউশনে আমাদের 22টা পার্ট রয়েছে, যার মধ্যে থার্ড পার্টে রয়েছে আমাদের মৌলিক অধিকার, বা যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলি। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস জিনিসটা হচ্ছে কি, নাগরিক হিসাবে আমাদের কিছু অধিকার রয়েছে। তুমি ভারতের জনগণ, তোমার কিছু অধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার, কথা বলার অধিকার, ইনফরমেশন জানার অধিকার, বিভিন্ন ধর্মীয় স্বাধীনতার অধিকার, সমস্ত ধরনের অধিকার রয়েছে। এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য কিছু অধিকার জনগণের প্রয়োজন, যেটা আমাদের থার্ড যে অধ্যায় সেখানে রয়েছে, যেটা আমরা কালেক্ট করেছি আমেরিকা থেকে, ইউএস এর আমেরিকার কনস্টিটিউশন থেকে আমরা এটা অ্যাডপ্ট করেছি, যে প্রত্যেক দেশের একটা ফান্ডামেন্টাল রাইটস থাকা দরকার। প্রথম পার্টে রয়েছে ভারতের ইউনিয়ন সম্পর্কে, যে ভারতের এরিয়া কতটা, কিভাবে নতুন রাজ্য তৈরি হবে। সেকেন্ড পার্টে রয়েছে ভারতের সিটিজেনশিপ সম্পর্কে, যে অ্যাজ এ নাগরিক তুমি কিভাবে নাগরিকত্ব পাবে। রিসেন্ট দেখো এই এসআইআর নিয়ে গন্ডগোল চলছে, তো তার মধ্যে নাগরিকত্ব এসআইআর মানে যেটা হচ্ছে, সেখানেও কিন্তু সিটিজেনশিপেরই ব্যাপার কিন্তু চলছে। আর ফোর্থ যেটা রয়েছে, যেটা আমাদের ডিপিএসপি রয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি রয়েছে, যার মধ্যে ব্যাপার স্যাপার এটাই, যে কেন্দ্র রাজ্যকে কিছু আদেশ দিয়ে থাকে যে তোমাকে এইভাবে রাজ্য চালনা করতে হবে, সেইগুলোকে ডিপিএসপি বলা হয়, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সেটা আমাদের ফোর্থ পার্টে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদে প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে 389, 389 জন। তার মধ্যে 296 জন ছিল যারা ব্রিটিশ শাসিত প্রদেশ ছিল, মানে যেসব জায়গায় ব্রিটিশ সরকার শাসন করত বিভিন্নভাবে, সত্ত্ববিলোপ নীতি, অধীনতামূলক, মিত্রতা নীতি, বিভিন্ন এর মাধ্যমে দখল করে নিয়েছিল, সেগুলো ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে। আর বাকি 93 জন ছিল দেশীয় রাজ্য থেকে। দেশীয় রাজ্য মানে যেগুলোকে প্রিন্সলি স্টেটস বলা হয়। মানে যেই রাজ্যের রাজারা রাজা রয়েছে, কিন্তু সেই জায়গায় রাজারা ব্রিটিশদের দ্বারা কিন্তু ব্রিটিশদেরকে কর দিতে তাদের হতো। তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাই? 389, 389 জন পেয়ে থাকি। তাহলে প্রাথমিক সদস্য ছিল, কিন্তু পরবর্তীকালে কিছু ব্রিটিশ শাসিত রাজ্য এবং কিছু কিছু দেশীয় রাজ্য আর কিছু ব্রিটিশ শাসিত প্রদেশ যখন পাকিস্তানে চলে যায়, তখন এই সিট সংখ্যা কিন্তু কমে গিয়েছিল। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় কিন্তু 389 জন ছিল। চেয়ারম্যান বা ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিল? আমি একটু আগেই বললাম, ড্রাফটিং কমিটিতে মোট 7 জন সদস্য ছিল, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর ভি আর আম্বেদকর স্যার। ডক্টর ভি আর আম্বেদকর স্যার, যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি, তো ডক্টর ভি আর আম্বেদকর স্যার তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়াও বাকি আরো 6 জন সদস্য ছিলেন। তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সদস্য ছিলেন, মানে লিপি খৈতান মারা গেছিলেন, ঠিক আছে, কৃষ্ণস্বামী আয়েঙ্গার ছিলেন, ঠিক আছে, কৃষ্ণমাচারী ছিলেন। পরবর্তী প্রশ্ন,
কত সালে ভারতীয় সংবিধানের খসড়া বা ড্রাফট প্রকাশিত হয়েছিল? দেখো 1946 সালে সংবিধান গণপরিষদ প্রতিষ্ঠা হয়েছিল। তার জাস্ট 2 বছর পরে 1948 সালে জানুয়ারি মাসে সংবিধানের প্রথম খসড়া বা ড্রাফট প্রকাশিত হয়েছিল, যে এই আমাদের সংবিধানের ড্রাফট হবে। কিন্তু সঙ্গে সঙ্গে এটা কার্যকরী বা ঠিক হয়নি, এটাকে আবার রেকটিফাই করা হয়। রেকটিফাই করার পরে, সংশোধনের পরে আবার এটা প্রকাশিত হয়েছিল সেকেন্ড ভাবে। ঠিক আছে? তো প্রথম খসড়া কিন্তু 1948 প্রকাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? আমি একটু আগেই এটা সম্পর্কে বললাম। কার্যনির্বাহী সভাপতি মানে আমরা যাকে অস্থায়ী সভাপতি বলি। তো বললাম কি, গণপরিষদের প্রথম অধিবেশনে যে সিনিয়র ছিলেন, যিনি সবচেয়ে বয়স্ক ছিলেন, সিনিয়র মোস্ট ছিলেন, তাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, যার সুপারিশ করেছিলেন সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট আচার্য জে বি কৃপলানি। তো তার সুপারিশ অনুযায়ী আমরা সচ্চিদানন্দ সিনহাকে করেছিলাম, কিন্তু পরের মানে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনেই আমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে অ্যাপয়েন্ট করেছি। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ তুমি ভারতীয়ের ক্ষেত্রে কি হয়, তুমি ভারতের যে কোনো রাজ্যে, পশ্চিমবঙ্গে থাকো, উড়িষ্যায় থাকো, বিহারে থাকো, ঝাড়খণ্ডে থাকো, যে কোনো রাজ্যেই থাকো, তুমি ভারতীয় হিসেবেই হবে। এরকম নয় তোমার উড়িয়া বলে তোমার একটা নাগরিকত্ব, এরকম কিন্তু ব্যাপার না। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে। যেমন আমেরিকা। আমেরিকায় কিন্তু ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কিরকম? যেমন একটা উদাহরণ দিই, ব্রাজিল। ব্রাজিল কিন্তু আমেরিকার অংশ, কিন্তু ব্রাজিল আবার কিন্তু ইউএস এর অংশ। ঠিক আছে? তো কেউ একজন যদি ব্রাজিলের লোক হয়, সে ব্রাজিলিয়ান হবে, কিন্তু সে ইউএস এর সিটিজেনশিপ নাও হতে পারে। ঠিক আছে? এবার কোনো একজন ব্যক্তি, সে আর্জেন্টিনার সিটিজেনশিপ এবং তার সাথে সাথে সে ব্রাজিলের সিটিজেনশিপ, মানে সে কিন্তু ইউএস এর সিটিজেনশিপও হতে পারে। অনেকে হতেও পারে, দুটো নাও হতে পারে। কিন্তু আমাদের কি, কেউ যদি ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে জন্মায়, সেও ইন্ডিয়ান হবে। কেউ যদি বিহারে জন্মায়, সেও ইন্ডিয়ান হবে। তো এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? দেখো, এই কনসেপ্টটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে। কারণ ব্রিটেনে এরকম সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট রয়েছে। তুমি ব্রিটেনের যে কোনো জায়গায় থাকো, তোমার সিটিজেনশিপ ইউএস হবে, কারণ ব্রিটেনের মধ্যে কিন্তু এই নাগরিকত্বের ধারণাটা রয়েছে। আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো। ধন্যবাদ।